সেকেন্ড সেমিস্টার, এটা তোমরা ইউনিভার্সিটি লাইফের মাঝামাঝি পর্যায়ে চলে আসছো। তো বলা যায় তোমরা অনেকখানি সিনিয়র। তো তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, হ্যাঁ। একটা কোর্সটা কেন পড়াচ্ছে, বা তোমাদের এটা পড়ে কি করবা, হ্যাঁ। মার্কস কিভাবে তোমাদের সাথে ক্যারিয়ারের সাথে অ্যালাইন করবে, আবার মার্কসের সাথে যে জিনিসটা তুমি কোর্সে শিখবা সেটা তোমার সাথে কিভাবে অ্যালাইন করবে। কারণ ইউনিভার্সিটি আসলে একটা মানে প্রফেশনালিজম শেখার জায়গা বা দেখানোর জায়গা, দুইটাই, হ্যাঁ, দুইটাই। তো স্কুল কলেজের এনভায়রনমেন্ট আর ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এটাকে বাংলায় বলে বিশ্ববিদ্যালয়। তো এখানে বুঝতেছোই তো যে তোমাকে নলেজটা কিভাবে ডেভেলপ করতে হবে বা নলেজের হরাইজন তোমাকে কিভাবে ডেভেলপ করতে হবে। তো এই কথাগুলো আমি আর থ্রু আউট দ্য সেমিস্টার কোনোদিন বলবো না। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এটা আমাদের ইন পার্সন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এক্সেসিভ গরম এবং ফ্যাকাল্টি বা স্টুডেন্ট সবারই আসলে ইউনিভার্সিটিতে এসে ক্লাস করা বা ক্লাস করানো দুইটাতেই প্রবলেম হচ্ছে, এবং তোমাদের রিকোয়েস্টের কারণে আমি এই ক্লাসটা অনলাইনে নিচ্ছি। তো সবাই একটু কাইন্ডলি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, এটা তোমাদের জন্যই ভালো হবে। দেখো, আমি ম্যাথ 2207 এটা দুইটা পার্টে আছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স পার্টটা আমি নিব। আমার নাম হচ্ছে তানভীর আহমেদ প্রান্ত। আমি ব্যাচেলর অফ সায়েন্স এই আসানুল ইউনিভার্সিটি থেকে করেছি আইপিই তে। এরপরে আমি মাস্টার অফ সায়েন্স বুয়েট থেকে করেছি আইপিই তে। তো এখন আহ, কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই কোর্সটা আসলে তুমি কেন পড়বা, তোমাকে কেন এই কোর্সটা পড়তে বলা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, বা তোমার কারিকুলামে কেন আছে। তোমরা একটু যদি খেয়াল করো, সব জায়গায় মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা এখন খুবই খুবই মানে খুব বেশ জোরে সোরে একটা প্রচার চলতেছে সব জায়গায়, হ্যাঁ। ইন্টেন্সিভলি এটা আমাদেরকে মানে সোজা কথা একরকম ফোর্সফুলি ক্যাপচার করছে। হ্যাঁ, এটা আমরা না আমরা চাচ্ছি না, বাট এটা আমাদেরকে ওই দিকেই ড্রাইভ করতেছে যেটা এটা নিতে চাচ্ছে। তো এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এগুলো কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে এটা আমাদেরকে একটু জানা দরকার। দেখো, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলো বা তোমার ব্যক্তিগত জীবন বলো বা যেটাই বলো না কেন, সব জায়গায় আনসার্টেনিটি আছে। আনসার্টেনিটি সব জায়গায়, যেটা বাংলায় বলে অনিশ্চয়তা। তো এখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে অনিশ্চয়তাগুলো থাকে, এই অনিশ্চয়তাগুলো থাকবেই, এটা থাকবে, এটা তুমি কোনোভাবেই এলিমিনেট করতে পারবে না। কেউই জানে না যে 2050 সালে পৃথিবীর অবস্থা কি হবে। যদি জানতো, বা আগামীকালকে কি হবে যদি জানতো, তাইলে কিন্তু মানুষ এত প্রিপারেশন বা এত কিছু করতো না, হ্যাঁ। তো এখন এই যে মানুষ জানে না যে ভবিষ্যতে কি হবে, এই যে মানুষ এই জিনিসটা জানে না ভবিষ্যতে কি হবে, এবং সেটা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য হয় একই কথা প্রযোজ্য। সে কিন্তু জানে না নিয়ারেস্ট ফিউচারে কি হবে। তো এই অবস্থায় যদি কোনো সিদ্ধান্ত মেক করতে হয়, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, ডিসিশন নিতে হয়, তাহলে কিন্তু আমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে অতীতে কি ঘটে গেছে, পাস্টে কি হয়েছিল, এবং ওই সিস্টেমের বর্তমান অবস্থা কি। এগুলো সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু ডিসিশনটা নিতে হবে যে ভবিষ্যতে কি হবে। যেমন তোমরা দেখো যে এই যে এয়ারলাইন্স গুলো এত এত বিমান প্রত্যেকদিন ফ্লাইট পরিচালনা করতেছে, একটা বিমান যখন মাঝ আকাশে চলে যায় বা যখন সে ফ্লাই করে, ল্যান্ডের সাথে তার কোনো কানেকশন যখন থাকে না, রাডার বাদে, ওই অবস্থায় কিন্তু যদি কোনো ম্যাল ফাংশনিং হয় সেটা কিন্তু মানে সিভিয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে, যেটা আসলে এয়ার ক্র্যাশ পর্যন্ত নিয়ে যায়, এবং এটাতে সবার লাইফ থ্রেটেনিং একটা অবস্থা। তো তারপরেও তো মানুষ ফ্লাই করতেছে, তাই না? মানুষ ফ্লাই করতেছে, মানুষ উঠতেছে। তো এগুলো কিন্তু সব জায়গায় আনসার্টেনিটি আছে, মানুষ কিন্তু জানে না কি হবে, বাট স্টিল সে বর্তমান অবস্থা এবং আগের অবস্থা বিশ্লেষণ করে, যেটাকে বলা হয় অ্যানালাইসিস করে, সে একটা ডিসিশন মেক করতেছে। এই জায়গাগুলোতে ডিসিশন মেকিং এ স্ট্যাটিস্টিক্স তোমাকে হেল্প করবে, বা এটার একটা পোর্শন কাজ করে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি, সম্ভাব্যতা কি হতে পারে, ঘটনা কি ঘটতে পারে, এই পুরাটাই কাজ করে হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে। এখন
এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তুমি যদি একটু ডিপে ডিগ ডাউন করো, তাহলে তুমি যে জিনিসটা পাবা এই পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সাথে মানুষ যেটা করে সেটা হচ্ছে যে মানুষ কোনো একটা কাজ যদি রিপিটেটিভ হয়, প্যাটার্ন ফলো করে, সেই কাজটা মানুষ কম্পিউটারকে দিয়ে করায়, এই কারণে কম্পিউটারে প্রোগ্রামিং লেখে। সো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়ালে ইন্টেলিজেন্সের যে কাজগুলো এগুলো জাস্ট কম্পিউটারকে দিয়ে প্রোগ্রামিং লিখে করাচ্ছে, বাট কনসেপ্ট কিন্তু মানুষের মাথায়। এই কনসেপ্ট শেখার জন্য যদি আমরা ওই ফিল্ডে ডিগ ডাউন করতে চাই, ওই ফিল্ডে যদি আমরা ডেলভ নিতে চাই, বা ওই ফিল্ডের যদি আমরা ইনিশিয়েটিভ নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সেরই একটা পোর্শন স্ট্যাটিস্টিক্স, এটা আমাদেরকে শিখতে হবে। এবং আমাদেরকে ডিসিশন মেক করতে হবে যে ডিসিশনটা কি নিব আমরা। এখানে আমরা শুধু অঙ্ক করতে আসি নাই, মনে রাখবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেদিনই তুমি এখান থেকে পাশ করে চলে যাবা, ব্যাচেলর শেষ করে আইদার তুমি ভালো কোনো রিসার্চ ফিল্ডে বা ইউনিভার্সিটিতে তুমি গবেষণার কাজে থাকবা, অথবা তুমি ইন্ডাস্ট্রিগুলোতে জবে যাবা, অথবা তুমি গভর্নমেন্ট সার্ভিসে যাবা। মনে রাখবা এইগুলো স্কিল তোমাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে, এবং তুমি ডিস্টিংটিভ পজিশন নিতে থাকবা। এখন ক্লাসরুমে যেমন তোমাদের মধ্যে সবাই আছে, পড়াশোনা করতেছো, যখন তুমি জব ফিল্ডে যাবা ওখানকার অ্যাটমসফিয়ারও সেম, সেখানেও কম্পিটিশন আছে, সেখানেও তোমার যেটা সোজা বাংলা কথায় মনিটারি ভ্যালু, টাকা পাবা। সো টাকা কিন্তু তোমার স্কিলের উপর ডিপেন্ড করবে, সেম তোমার কোয়ালিফিকেশনে সবাই আসবে, রিসার্চ ফিল্ডও তাই। সো এই জিনিসগুলো এখন থেকে ডেভেলপ করো। এটা কখনো চিন্তা করো না যে স্যার আমি কোনো রকমের মার্কস পেয়ে যাব, কোনো রকমের শিখে যাব। দেখো, এরকম মটো আমাদের আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, না আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়েছি, এই জিনিসগুলো আমি এখান থেকেই শিখেছি। তো ভালো করার চেষ্টা রাখো, ভালো করার প্রত্যয় ব্যক্ত করো, কারণ এটা তোমাদের কাজে দিবে, এই জিনিসটা তোমাদের কাজে দিবে। কারণ এই ব্যাচেলারের স্টুডেন্টরা থাকা অবস্থায় তারা মনে করে যে লাইফ অনেক আসলে ইজি গোয়িং, বাট লাইফ এত ইজি গোয়িং না। আমরা তোমাদেরকে সবসময় এনকারেজ করি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা তুমি স্পোর্টস ইভেন্ট বলো বা কালচারাল ইভেন্ট বলো বা আলাদা যে ক্লাবগুলো ফর্ম হচ্ছে সেগুলোতে তোমরা পার্টিসিপেট করো, বাট তোমাদের এই জিনিসগুলো ক্রুশাল। এটা তোমরা কখনো মানে নেগলিজেন্স শো করে নিও না, এটা তোমাদের ফিউচারের জন্য প্রবলেম হবে। আমাদেরও ব্যাচমেট ছিল, আমরা অনেকের অবস্থা এখন দেখতেছি তারা ভালো নাই, এটা আমি তোমাদেরকে বললাম, তারা ভালো নাই। সো তোমরা কি করবা, কিভাবে করবা, এই জিনিসগুলো তোমরা প্রপারলি মেক শিওর করো। আর এখানে আমি যে প্রেজেন্টেশন স্লাইডে পড়াই, এই প্রেজেন্টেশন স্লাইডটা আমাকে গাইড করার জন্য আমি তোমাদেরকে কিভাবে ডেলিভারি দিব, এখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসবে না, এটা তোমার স্টাডি ম্যাটেরিয়াল না। আমি এখানে যে প্রবলেম গুলো করাই সেই প্রবলেম গুলো আমি এমন ভাবে সেট করি যাতে তুমি ম্যাক্সিমাম প্রবলেম, যে দুইটা আমি বই দিয়েছি আশা করি তোমরা পেয়েছো, পিডিএফ কপি কি তোমরা পেয়েছো? যে দুইটা আমি বই দিয়েছি পিডিএফ কপি কি তোমরা পেয়েছো? আমি যে দুইটা বই পিডিএফ আকারে দিয়েছি, এই সেকশনের স্টুডেন্ট তোমরা কি পেয়েছো? সেকশন বি মনে হয় তোমরা কেউ কি স্যার পেয়েছো আমাদের তোমরা? সাথে তো ক্লাস হয় নাই, আমাদের কাছে আসলে নাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, সিআরজে তোমাকে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। ওইটা ঠিক হচ্ছে আছে। ওই সেকশনকে দিয়েছিলাম, আমি ওদেরকে বলেছিলাম, হয়তো ওরা ওইভাবে কমিউনিকেট করে নাই, আমি ওই দিনই ওদেরকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকের স্যার আমি ক্লাসের ওখান পরে থেকে কালেক্ট করে নিতে পারবো স্যার। ওকে, যদি পারো নিও, আর না হলে তুমি যে সিআর মুনতাসির, তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও, কারণ ঠিক আছে। এই চারটা সেকশনের ক্লাস নিই তো অনেক সময় ভুলে যাই। সো ঠিক একটু আছে আমাকে স্যার মনে আমি। করাই দিও, আমি ওই বই দুইটা দিয়ে দিব। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখো, অনেকে, আমরা এখানে সবাই ভালো স্টুডেন্ট, আমরা চেষ্টা করি যে একটা কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্টুডেন্ট রিক্রুট করার। তো এখন আহ, অনেকে দেখা যায় যে ক্লাসে প্রবলেমটা করে সে প্রবলেম সলভ করে ফেলতে পারে, যে কোনো প্রবলেম থাকে সে সলভ করে ফেলতে পারে, বাট অনেকের ক্ষেত্রে যেটা হয় যে না, সে একবারে করে সলভ করতে পারতেছে না। সো আমি তোমাদেরকে বলবো, যাদের এই টাইপের প্রবলেম আছে যে তোমরা আসলে একবারে জিনিসটা করতে পারতেছো না, তারা বইয়ের রেলেভেন্ট প্রবলেম গুলো সলভ করো। এবং আমি ওই 9A01 রুমে বসি, রুমের সামনে আমার রুটিন আছে, ওখানে কাউন্সিলিং আওয়ার দেওয়া আছে, ওই টাইমে তোমরা আসো। বা তোমরা এর বাইরে যদি আসতে চাও, মেইল দিয়ে আমার কাছ থেকে শুনে নিও যে কখন তোমরা আসবা। তো আমি হেল্প করার চেষ্টা করব, বাট নিজেদের ক্যারিয়ার, নিজেদের গ্রেড এগুলো তোমরা হুমকির মুখে ফেলো না। কারণ
অনেক ইউনিভার্সিটি তোমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। সো সেই জায়গাগুলো থেকে আমাদের যে পজিশন, এটা আমাদেরকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে, কারণ একটা ইউনিভার্সিটির যে গ্রাজুয়েটদের ছেড়ে দেয় ইউনিভার্সিটি, এরা হচ্ছে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। কথা বুঝছো? তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। আর আমার স্বেচ্ছায় অ্যাজ এ টিচার, টিচারের ইথিক্স অনুযায়ী আমার কোন রকম ব্যক্তিগত এজেন্ডা নাই তোমার গ্রেড কমায় দেওয়ার। এটা টিচিং প্রফেশনের ইথিক্স এর বাইরে, টোটাল ইথিক্স এর বাইরে, এবং এটা কনফ্লিক্ট করে ইথিক্স এর সাথে। সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো, এবং এই যে স্ট্যাটিস্টিক্স এর যে ব্যাপারগুলা, এগুলা তোমরা বোঝার চেষ্টা করবা। বাট আমি পিএলএ পড়বো, আমি পড়া জমাইতেছি, আমি এটা করতেছি সেটা করতেছি, মনে রাখবা তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার সাবঅর্ডিনেট থাকবে, তোমার আন্ডারের মানুষ কাজ করবে। সো তোমাকে কিন্তু সেভাবেই ডেভেলপ হইতে হবে, কারণ তুমি যে ডিসিশন মেক করবা, এই মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যাপার স্যাপার থাকবে তোমার যে ডিসিশন, এই ডিসিশনের উপর। সো এই জিনিসগুলো, এই প্রফেশনালিজম গুলো তোমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করো, কারণ আর মাত্র 2 বছর, 2 বছর পরে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবা, তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। সো প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিরেক্টলি তোমরা তোমাদের এই ইঞ্জিনিয়ারিং নলেজটাকে ইম্পার্ট করবা। আর আমরা ইউনিভার্সিটি লাইফেই চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে যে প্র্যাকটিক্যাল নলেজের সাথে তাদের যে থিওরিটিক্যাল পড়াশোনা বা আমরা ইউনিভার্সিটিতে যেটা পড়াচ্ছি এটার সাথে পরিচয় করে দেওয়ার। কিন্তু তুমি যখনই পড়াশোনা শেষ করে চলে যাবা, ব্যাচেলার শেষ করে চলে যাবা, তখন কিন্তু তুমি এই যে কারিকুলামের যে জিনিসটা, এটা তোমার সাথে থেকে যাবে, এটা নিয়ে তোমাকে চলতে হবে, অনলি তোমাকেই চলতে হবে। তখন কিন্তু আর ইউনিভার্সিটি গিয়ে তোমাকে বলে আসবে না যে তুমি এটা করো বা তুমি ওটা করো। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। সো আমি এখন আমার এই ক্লাসটা শুরু করতেছি। তো এখানে যেহেতু তোমাদের হচ্ছে যে অনলাইন ক্লাস, তো বাকি সেকশনদেরও আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। তো প্রবাবিলিটি চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এখানে প্রেজেন্টেশন স্লাইড আজকে আমি ওপেন করতেছি না। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এটা এখানে যে হোয়াইট বোর্ড আছে, ভার্চুয়াল হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডে আমি পড়ানোর চেষ্টা করব। কেউ যদি না বোঝো আমাকে বললো, যদি ওই হোয়াইট বোর্ডে এই ম্যাথমেটিক টার্মস গুলো এটা পড়ানো অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, তারপরেও তোমাদের যেহেতু প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমি এটা নিচ্ছি। বাট নেক্সট উইকে কাইন্ডলি তোমরা ইন পার্সন ক্লাস করার চেষ্টা করো। আর আহ, আবহাওয়ার যে প্রেডিকশন, এই প্রেডিকশন যেটা বলতেছে সেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে নেক্সট উইকে আর কিছুটা বেয়ারেবল কন্ডিশনে আসবে আর কি। হ্যাঁ, হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। তো আমি এই হোয়াইট বোর্ডটা শেয়ার দিচ্ছি। তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ এখানে? এই যে যেই হোয়াইট বোর্ডটা শেয়ার দেওয়া হয়েছে, ভার্চুয়াল স্যার যে দেখতে হোয়াইট পাচ্ছি স্যার। বোর্ডটা, কি দেখা যায়? এটা জি এরকম হয়ে গেছে কেন? স্যার, আচ্ছা, দেখা তোমরা যাচ্ছে। এখানে অ্যানোটেট করো না, তোমরা এখানে অ্যানোটেট করো না, এটা অ্যানোটেট আমি এখন অফ করব। নোটিফিকেশনটা অফ না করলে দেখা যাচ্ছে অনেকে মোবাইলে জয়েন করতেছো, তুমি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এখানে অ্যানোটেশন হতে পারে। তো নতুন আমি এই আপডেটটা দেখতে পাচ্ছি জুমে, এটা আগে ছিল না। অ্যানোটেশনটা অফ করে কিভাবে? কেউ কি জানো যে অ্যানোটেশনটা? নতুন হ্যাঁ, এটা ভার্সনে খুঁজে পাওয়া যাচ্ছে। এটা আমি ওইটাই দেখতেছি যে এই অ্যানোটেশনটা কোথায় আছে আর কি। হ্যাঁ, এটা আচ্ছা, শেয়ারিং হোস্ট অনলি, হু ক্যান ইনিশিয়েট নিউ হোয়াইট বোর্ড ইন দা আচ্ছা, হোস্ট অনলি, এটা যদি হোস্ট অনলি দিই, আচ্ছা, সেক্ষেত্রে তোমরাও কি ডিসপ্লেতে নামগুলো দেখতে পাচ্ছ যে তাদের নামগুলো আসতেছে বারবার? এটা একটু অ্যানোয়িং কিন্তু, তাই না বলো? এই যে এই জিনিসটা তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে স্ক্রিনে যে নামগুলো আসতেছে? হ্যাঁ। জি আচ্ছা, স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করি, সেটা মনে হয় ভালো হবে এই হোয়াইট বোর্ডে না যায়। এটা ভালো হবে, একটা সাদা প্রেজেন্টেশন স্লাইড ওপেন করি।
আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, এই যে যেই স্ক্রিনটা আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি, যেটাকে বাংলায় বলা হচ্ছে সম্ভাব্যতা। তো আমি এই ক্লাসগুলো নিয়ে তোমাদের আগে তো আরো মেকানিক্যালের একটা সেকশনের ক্লাস হয়েছে, আইপির একটা সেকশনের ক্লাস হয়েছে। আমি দেখলাম যে অনেকের এই যে কোভিড এর মধ্যে শর্ট সিলেবাস বা যেটাই বলো বই টই চেঞ্জ হয়ে যাওয়াতে অনেক প্রবলেম থাকতে পারে। এই কারণে প্রবাবিলিটিটা দিয়ে আমি শুরু করতেছি। তো এটা দেখা যাচ্ছে যে বিল্ডিং ব্লকস এর মতো, বুঝছো? বিল্ডিং ব্লকস মানে কি, একটা একটা ইট রেখে তো তোমার পুরো বিল্ডিংটা দাঁড়া যায়। সো ইনিশিয়ালি আমরা প্রবাবিলিটি থেকে শুরু করব, যেটার কিছু কিছু টপিক হয়তো তোমরা আগে পড়ে এসেছো। তো কারোর যদি তারপরও প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এই টপিকগুলো যখন আমি পড়াবো, যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ। আর এটার পরবর্তীতে আমরা এই প্রবাবিলিটির উপর বেস করে আমরা যে চ্যাপ্টারটাতে যাব, এটা তোমরা হয়তো এইচএসসি তে পড়ে আসো নাই, হ্যাঁ। তো আমাদের এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাব্যতা। তো এই প্রবাবিলিটির আহ যারা বাংলা ভার্সন থেকে এসেছো, তারা পড়েছো যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় যেটাকে বলে হচ্ছে হর আর লব। ওপরে থাকে মোস্ট প্রবাবলি লব, তাই না? আর নিচে থাকে হচ্ছে হর। তো এটা থাকে হচ্ছে মোট অনুকূল ঘটনা, নিচে থাকে। আর ওপরে থাকে হচ্ছে অনুকূল ঘটনা, নাকি এটা থাকে? ঠিক বলতে পারবা বাংলায় যারা পড়ে আসছো? উপরে মেবি অনুকূল। ওকে, নিচে থাকে হচ্ছে মোট ঘটনা, তাই না? নিচে থাকে হচ্ছে মোট ঘটনা, আর ওপরে থাকে হচ্ছে অনুকূল ঘটনা, তাই না? বাংলা বইগুলোতে এভাবে লেখা জি স্যার। থাকতো। তো আমি অনুকূল ঘটনা না বলে ওপরে আমি মোট অনুকূল ঘটনা বলবো। এটা আমি কেন বলতেছি, এটা আমরা আস্তে আস্তে যখন ওই পোর্শনটাতে যাব, আমি তখন বলে দিব যে কেন আমি ওপরেরটাকে বলি, যেটা হচ্ছে লব, মোট অনুকূল ঘটনা। আর নিচেরটাকে আমি বলি হচ্ছে অনুকূল, সরি, মোট ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে মোট ঘটনা, আর ওপরেটা হচ্ছে মোট অনুকূল ঘটনা। আর যারা ইংলিশ ভার্সন থেকে পড়ে এসেছো, তাদের ক্ষেত্রে হচ্ছে নিচে থাকে হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্টস, আর ওপরে থাকে হচ্ছে টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস। যে ঘটনাটার সম্ভাব্যতা তুমি বের করতে চাচ্ছ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অনুকূল ঘটনা। তার ঘটার যে সংখ্যা সেটা থাকে ওপরে, আর নিচে আমরা ভাগ দিই যে যতগুলো ঘটনা আমি কনসিডার করতেছি, নিচে থাকে হচ্ছে এটা। এই কনসেপ্টটা খুবই সিম্পল বাট খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। তোমাকে এই কনসেপ্টটা খুব ভালো মতো বুঝতে হবে, কারণ প্রবাবিলিটির এই পোর্শনে অল্প কিছু ফর্মুলেশন দিয়ে তোমাকে সবগুলো প্রবলেম সলভ করে ফেলতে হবে। প্রবলেম বলতে আমি বুঝাচ্ছি যে যে কেসটা অ্যারাইজ করতেছে সেই টাইপের জিনিসপত্রগুলো তোমাকে সলভ করে ফেলতে হবে। সো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা খুবই সিম্পল একটা কনসেপ্ট বাট পাওয়ারফুল একটা কনসেপ্ট। এখন এরপরে আমি যদি একটা টপিক দিয়ে শুরু করি, এটা তোমরা আগে দেখে এসেছো, যেহেতু সিম্পল এক্সাম্পল দিয়ে পড়াইলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তো একেবারে একটা সিম্পল এক্সাম্পল ধরি। ধরো একটা বক্সের ভিতরে, হ্যাঁ, রেড বল আছে হচ্ছে তিনটা। একটা বক্সের ভিতরে রেড বল আছে তিনটা, আর ধরো গ্রিন বল আছে হচ্ছে চারটা। এখন আমি র্যান্ডমলি, তোমরা যারা ক্লাসে আসো এর ভিতর থেকে একজনকে বললাম যে তুমি এখান থেকে একটা বল পিক করো। হ্যাঁ, একটা বল পিক করো। এখন তুমি বলটা পিক করলা। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট পিক আপ, তাই না? এটা হচ্ছে তোমার ফার্স্ট পিক আপ। আচ্ছা, তোমার ফার্স্ট পিক আপে বলটা রেড হতে পারে অথবা গ্রিন হতে পারে। সবাই কি এগ্রি করো এটার সাথে, এই কনসেপ্টের সাথে? জি স্যার। ওকে, তোমার ফার্স্ট বল যদি রেড হয়, ধরো তোমার ফার্স্ট বলটা রেড, হ্যাঁ, তোমার ফার্স্ট বলটা কি, তোমার ফার্স্ট বলটা হচ্ছে রেড, তাহলে তুমি কোথায় আছো? এই জায়গাটায় আছো, তাই না? কারণ এই বলটা তোমার হাতে চলে আসছে রেড। বুঝতে হবে জিনিসটা। সেক্ষেত্রে সেকেন্ড পিক আপ, যেটা সেকেন্ড পিক আপ, এটাকে আমরা বলতে চাই কি, সেকেন্ড পিক আপ। তো দেখো, যদি তোমার ফার্স্ট বলটা রেড হয়, সেকেন্ড পিক আপে এসে তুমি যদি আবার বল তুলো, তাই না? পিক আপে তো তুমি বলই তুলবা, সেই ক্ষেত্রে তোমার বলটা আবারও রেড আসতে পারে অথবা গ্রিন আসতে পারে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন তোমার ফার্স্ট পিকআপের বলটা যদি গ্রিন আসে, ফার্স্ট পিকআপের বলটা যদি গ্রিন আসে, তুমি তাহলে এখানে থাকবা, ওপরে তো আর থাকতে পারবা না, পারবা?
তখন কি আর এটা ঘটবে, এই ঘটনাটা? না স্যার। ওকে, এটা হচ্ছে গ্রিন। হ্যাঁ, এই ঘটনাগুলোকে আমরা এখানে ইভেন্ট নামে চিনবো। ইভেন্ট, আর বাংলায় যারা আমরা পড়ে আসছি আগে বাংলা ভাষণে, আমি নিজেও বাংলা ভাষণের স্টুডেন্ট ছিলাম, তো আমরা পড়ে আসছি হলো ঘটনা। তো মোস্ট প্রবলি তোমাদেরও ঘটনায় লিখছিল যারা বাংলা ভাষণে পড়ে আসছো, আর যারা ইংলিশ ভাষণে পড়ছো তাদেরকে এটা বলা হয় হচ্ছে ইভেন্ট। আর এখন থেকে আমরা ইভেন্টই পড়বো, কারণ আমাদের এই ডিগ্রিটা যে দেওয়া হয় এটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। তাহলে তোমার এটা হচ্ছে গ্রিন। সো এভাবে যদি আমি যাই তাহলে আমি পাবো হচ্ছে আইদার রেড বল পাইতে পারি অথবা গ্রিন বল পাইতে পারি। এখন আমি যদি 3 নাম্বার পিক আপে আসি, 3 নাম্বার পিক আপে দেখো, এই জায়গায় যদি আমি থাকি তাহলে আমার হাতে প্রথম বলটাও রেড পাবো, দ্বিতীয় বলটাও আমি রেড পাবো। দ্যাটস মিন আমি এখানে 2টা বল রেড পেয়েছি, 2টা বল আমি রেড পেয়েছি, 2টা রেড বল আমার হাতে আছে। আমি থার্ড পিক আপে যাচ্ছি। থার্ড পিক আপে গেলে আবার আমার হাতে রেড আসতে পারে অথবা আমার হাতে গ্রিন আসতে পারে। সিমিলারলি এখানে আমার হাতে রেড আসতে পারে অথবা গ্রিন আসতে পারে। যদি প্রথম বল রেড না হয় তাহলে কিন্তু এই একটা ঘটনাও ঘটবে না। যদি প্রথম বল গ্রিন হয় সেক্ষেত্রে আমার কাছে এই জায়গায় রেড আসতে পারে, আবার গ্রিন আসতে পারে। এটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে? এই জিনিসটা আমি যে কথাগুলো বলতেছি, কারোর কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। যদি প্রবলেম হয় আমাকে বলতে হবে, বুঝছো? দেখো, অনলাইনে ক্লাস তার মানে এই না যে তুমি আসলে একেবারে চুপ করে থাকবা বা বাসায় আসো কোনো রকম কোনো রেসপন্স করা যাবে না, এটা কইরো না। হ্যাঁ, এটা রেড, এটা হচ্ছে গ্রিন। তো এটা কি? থার্ড পিক আপ। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড পিক আপ। তো আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা ঘটলো কিভাবে। প্রথম বলটা রেড যদি আমি পাই তাহলে দ্বিতীয় বলটা আমি রেড পেতে পারি। সো ধরলাম আমি দ্বিতীয় বলটা রেড পেলাম, তাহলে এখানে এসে আমার কাছে কি হইলো? 2টা বলই রেড। তার মানে কি, প্রথম বল রেড এবং দ্বিতীয় বল রেড। এই এবং ওয়ার্ডটার কথা একটু মনে রাখবা, একটু পরে আমরা এটাতে আসতেছি। আবার এখানে যদি আমি চলে আসি তাহলে কি কি ঘটনা ঘটছিল? প্রথম বল রেড হয়েছিল এবং দ্বিতীয় বল রেড হয়েছিল এবং তৃতীয় বল রেড হয়েছিল। যদি আমি এই পাত বরাবর বলগুলোকে পাই তাহলে কত ভাবে আমি বলগুলোকে তুলতে পারি বা কত রকম ঘটনা ঘটতে পারে। দেখো, এই একটা ঘটনা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই জিনিসটাই তোমরা ওই সমাবেশে পড়ে আসছিলে না? চিন্তা করে দেখো তো, কম্বিনেশন যে থিওরিটা ছিল, তোমরা কি পারমুটেশন, কম্বিনেশন বা বিন্যাস সমাবেশ পড়ে আসছো এইচএসসি তে? জি স্যার। সবাই বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। ওকে, তো এখন ইন্টারেস্টিং ঘটনাটা ঘটবে যদি এমন হয়, যদি এমন হয় যে ফোর্থ পিক আপ, ফোর্থ পিক আপ, ফোর্থ পিক আপ, এই ফোর্থ পিক আপে আমি যদি বল তুলি বা বল তুলতে যাই, ফোর্থ পিক আপে আমি যদি বল তুলতে যাই, 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি আমি বল তোলার পরে রেড বল গুলো ফেরত না দেই, রেড বল গুলো যদি আমি ফেরত না দেই সেক্ষেত্রে এই জায়গায় কি আমি কোনো রেড বল পাবো? আচ্ছা, না স্যার। কারোর যদি মাইক্রোফোন অন থাকে কাইন্ডলি মাইক্রোফোন মিউট করে দাও। মাইক্রোফোনটা মিউট করে দাও। এটা কার মাইক্রোফোনটা? ইশতিয়াক মজুমদার। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা তুমি মিউট করে দাও। ওকে, সো এখন দেখো, যদি আমি বলগুলো তোলার পরে আবার এই জারে না রাখি সেক্ষেত্রে আমি ফোর্থ পিক আপে কোনো রেড বল পাবো? না স্যার, পাবো না। যদি আমি রেড বল না পাই তাহলে আমি একটা বলই পাবো, কারণ আমি জানি যে এখানে রেড আর গ্রিন ছিল। তাহলে গ্রিন পাওয়ার ঘটনাটা কি আমার কাছে একেবারে সার্টেন না? বলো তো দেখি। জি স্যার। তাহলে এখানে কি কোনো প্রবাবিলিটির দরকার আছে ফোর্থ পিক আপে এসে? না স্যার। ক্লিয়ার সবাই আমি যে কথাটা বললাম? জি স্যার। ওকে, এখন যদি আমি প্রত্যেকবার বল তুলে ফেরত দিতে থাকি তাহলে বলো তো দেখি আমি কত ভাবে তুলতে পারি এটাকে? স্যার, ইন দ্যাট কেস রেড বল পাওয়ার প্রবাবিলিটি তো আবার আসতেছে টোটাল। হ্যাঁ, কি হবে বলো এটা?
এখানে তো মার্কস ইনভলভ না, তুমি বলতে পারো। যদি ফেরত দিতেই থাকে এটা তো রিপিটেডলি চলতে থাকবে। এক্স্যাক্টলি, এটা রিপিট চলতেই থাকবে, এটা কিন্তু রিপিটেটিভলি চলতেই থাকবে। তোমরা সিমুলেশনের নাম শুনেছো? সিমুলেশন, এই ওয়ার্ডটা নাম শুনেছো? জি স্যার। সিমুলেট কম্পিউটারে। তো দেখো এই ধরনের কেস গুলাতে বুঝছো, যে জিনিসটা রিপিটেটিভ আকারে চলতেছে, আমি বুঝতেছি। আমি যদি তোমাকে বলি তুমি 6 মাস ধরে এটা আঁকাইতেই থাকো আঁকাইতেই থাকো অনেক একটা বড় কাগজ নিয়ে, তাহলে কি এটা চলতেই থাকবে না? বলো, যে কত ভাবে আসতে পারে, এটা তো চলতেই থাকবে, তাই না? এবং ওই ঘটনার মধ্যেই যে কোনো একটা ঘটনা ঘটবে। আমি যদি এভাবে বল পিক আপ করতেই থাকি, এখন বল পিক আপ করা যে কথা আর আঁকানো তো একই কথা, তাই না? ক্লিয়ার সবাই আমি কি বলছি? তো এই টাইপের রিপিটেটিভ জিনিসগুলো সিস্টেমের বোঝার জন্য এই স্ট্যাটিস্টিক্স ফিল্ডে আমরা সিমুলেশনের হেল্প নিতে পারি। আমি এখানে তোমাদেরকে বেশ কিছু ভিডিও দেখাবো এবং আমি চেষ্টা করব তোমাদের একটা সফটওয়্যার শেখানোর জন্য, একটা ফ্রি সফটওয়্যার, মানে এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কোনো রকম ক্র্যাক বা পাইরেটেড থিংস এর দরকার পড়ে না, কারণ যেহেতু একটা থিওরিটিক্যাল কোর্স এবং আমি 1.5 ক্রেডিটের ক্লাস পেয়েছি। অনেকে দেখা যায় যে আমি যদি ম্যাটল্যাব শিখাইতে যাই বা অন্য কোনো সফটওয়্যার শিখাইতে যাই, তখন তোমার হচ্ছে যে যেটা হবে সেটা হচ্ছে যে সময় লেগে যাবে অনেক বেশি। আচ্ছা, এক্সকিউজ মি, একটু দাও। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। তো এই জিনিসগুলো আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি। আর ওই যে যে সফটওয়্যারটার কথা বললাম, এই ম্যাটল্যাব, এগুলো ভারী ভারী সফটওয়্যার। এটা তোমার হচ্ছে আমি দেখা যাচ্ছে যে 1 উইক চলে যাবে অনেকে সফটওয়্যার ইনস্টলেশন করতে, এটা করতে সেটা করতে। তো আমি স্ট্যাটিস্টিক্স এর একটা ফ্রি সফটওয়্যার তোমাদেরকে দেখাবো এখানে, যে কিভাবে তোমরা ডেটা নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, বাট আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু শেখার আগ্রহটা রাখতে হবে, যে আমি শিখতে চাই। টিচাররা তোমার তারা আছেন, তারা সর্বোচ্চ হেল্প করবেন, বাট শেখার আগ্রহটা রাখতে হবে। মানে টিচার এবং স্টুডেন্টের ভিতরে এটা মানে কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, বুঝছো? যে এটা প্রবলেম হচ্ছে, এটা এরকম এরকম একটা এনভায়রনমেন্ট আমি বিলিভ করি এটা থাকা উচিত। হ্যাঁ, সো এই জিনিসটা তোমার চলতেই থাকবে, এভাবে এভাবে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে যদি আমরা ফেরত দিতে থাকি। সো আমরা এখানে দেখলাম যে একটা শর্ত চলে আসছে, তাই না? একটা শর্ত চলে আসছে না? এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, আইদার ফেরত দিচ্ছি অথবা ফেরত দিচ্ছি না। এই ধরনের ঘটনাকে বলা হয় হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটা আমরা আলোচনা করব আর কি। এখন একটু দেখো, আমরা যে ফর্মুলেশনটা একটু আগে শিখে আসছিলাম প্রবাবিলিটি, সেই ফর্মুলেশন অনুযায়ী আমরা যদি বলকে ফেরত দেই, তাহলে রেড বল হবার সম্ভাবনা এই জায়গায় হবে হচ্ছে 3/7। এটাও 3/7, এটাও 3/7। সেক্ষেত্রে আমি যদি এখানে এসে থেমে যাই আর পিক না করি, তাহলে প্রথম বলটা রেড এবং দ্বিতীয় বলটা রেড এবং তৃতীয় বলটা রেড, এই ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে কেউ বলতে পারবা? 3/7। হ্যাঁ, বুঝি নাই, জোরে বলো, ভুল হলে সমস্যা নেই, আমি 3/7। হ্যাঁ, শুধু 3/7? এখানে ভয় পাওয়ারও কোনো কারণ নাই, বা কোনো রকম মানে তুমি না পারলে তোমাকে জাজ করবে না কেউ, ঠিক স্যার আছে? কোশ্চেনটা একটু আরেকবার একটু বলেন হ্যাঁ, যদি। কোশ্চেনটা বুঝি প্রথম নাই স্যার। হ্যাঁ আমি বলি, প্রথম বলটা রেড, তাই না? এবং দ্বিতীয় বলটা রেড এবং তৃতীয় বলটা রেড, এই সম্ভাবনাটা কত হবে? স্যার 3/7 প্লাস 2/7 প্লাস 1/7। না, গুণ হবে স্যার তিনটা। এক্স্যাক্টলি গুণ হবে। 3 into 3/7। গুণ হবে। এই যে দেখো তোমরা ইলেকট্রিক্যালে ওই অ্যান্ড গেট, অর গেট, এগুলো দেখতেছো না? এগুলো কিন্তু আসলে তোমার ইউনিভার্সাল থিং, এগুলো সব জায়গায় সেম ভাবে কাজ করে, এগুলো ওই সেট তত্ত্ব থেকেই আসছে, বুঝছো? অ্যান্ড মানে কি এবং, তাই না? এই এবং কি জি স্যার। বুঝাচ্ছে? এই এবং বুঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই এবং যেটা বুঝাচ্ছে সেটা হলো যে দুইটা ঘটনা একসাথে ঘটা, বুঝছো? এই যে দেখো, তুমিও এই ক্লাসরুমে আছো, তোমার কোন একটা ফ্রেন্ডও এই ক্লাসরুমে আছে, মানে জয়েন করে আছে আর কি, সে ক্লাস করতেছে কি করতেছে ইট ডাজন্ট ম্যাটার, বাট জয়েন করে আছে এই জায়গায়, আমি ধরে নিচ্ছি
ক্রাস করতেছে। এন্ড বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ঘটনা এবং এই ঘটনা, দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। দেখো তুমি যদি এইখানে মানে এইভাবে তিনটা বল পেয়ে যাও, তাহলে তোমার হাতে তিনটা বলই রেডি থাকার কথা না? বলো তো দেখি। তুমি যদি এই জায়গায় থাকো বা এইভাবে যদি তোমার ঘটনাগুলো ঘটে, তাই না? তিনটা জি বলই স্যার তোমার হাতে রেড পাওয়ার কথা না? জি স্যার ঠিক আছে, বিষয়গুলো বুঝতেছো? তাহলে জি তিনটা রেড বলই তোমার হাতে আছে, তাহলে তিনটা ঘটনা কি তোমার সামনে এখন উপস্থিত, তাই তো? বোঝা যায় আমি যে কথাটা বলতে চাচ্ছি? যদি না বুঝো তাহলে বলবো আমাকে। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, প্রথম বলটা রেড এবং দ্বিতীয় বলটা রেড এবং তৃতীয় বলটা রেড, এবং তিনটা ঘটনাই রেড রেড রেড, তাই না? বোঝা জি যায়? স্যার জি তাহলে স্যার সেই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব? এন্ড কে অ্যাপ্লাই করবো, এবং আমরা জানি যেটা এন্ড এর ফর্মুলেশনে মাল্টিপ্লিকেশন থাকে, তাই না? এটা আমরা আসবো এই জায়গায়। তাহলে এটা গেল একটা জিনিস। এবার ধরো আমি বল নিয়ে আর বল ফেরত দিলাম না, বল নিয়ে আমি আর বল ফেরত দিলাম না, তাহলে প্রথম সম্ভাবনা আসবে হচ্ছে 3/7। দ্বিতীয় সম্ভাবনাটা কত হবে বলো তো দেখি, দ্বিতীয়বার রেড আসার সম্ভাবনা 2/7 2/7 হবে। 2/6 2/6 6/6 হবে স্যার 6 কেন 6? একটা তো চলে গেছে 2/6 আর কারণ একটা বল তো আমি ফেরত একটা দেই নাই বল নাই, মোট যে ইভেন্ট, মোট যে ঘটনাগুলো ছিল সেখান থেকে একটা কমে গেছে। আর এটা কত হবে? 1/5 1/5। তাহলে দেখো আমি কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে প্রথম বলটা তোলার পরে আমি বলটা রাখি নাই, সিমিলারলি দ্বিতীয় বল তোলার পরে আমি বল রাখি নাই। সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় আমার হাতে যদি তিনটা রেড বল থাকে, সেই সম্ভাবনা আমি কিভাবে বের করব? সেম ভাবে মাল্টিপ্লাই করতে থাকবো। এই এন্ড এর ফর্মুলেশনে আমরা আসবো। এই পর্যন্ত কথাটা বোঝা গেল? আমি যে কন্ডিশনাল প্রবাবিলিটি শর্ত বা তোমার হচ্ছে যে কিভাবে এটাকে বলা হচ্ছে ডিসিশন ট্রি, এই ডিসিশন ট্রি কিভাবে আঁকবা, কিভাবে রিড করবা, এটা কি বোঝা গেল? জি এটা স্যার কি সবাই বুঝছো? বা এখানে কম্বিনেশনের কাজ কি, মানে তোমরা যেটা সমাবেশ আকারে পড়ে আসছো, যারা বাংলা ভার্সন থেকে পড়েছো, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার ওকে, যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারো। আমি একটা জিনিস বারবার হইলেও আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব, বাট মনে করবা এটা যে এরকম না যে তুমি কোশ্চেন আস্ক করলা বা একটা আনসার দিলা, স্যার আমাকে ইভালুয়েট করবে, স্যার আমাকে সবার সামনে ক্রিটিসাইজ করবে, যে নো, ইটস এ বিগ নো। টিচিং এভাবে চলে না। কথা বুঝছো আমি কি বলছি? জি স্যার ওকে, তাহলে আমরা এন্ড এর ফর্মুলেশনে আগে আসি। ঠিক আছে, যেহেতু আমরা এন্ড নিয়ে কথা বলতেছি। দেখো আমরা যেটা করব, আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ডেরিভেটিভ স্ট্যাটিস্টিক্সটাকে শিখতেছি বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সটাকে শিখতেছি। কোন ফিল্ডে? আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেটা, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এটা হইতে পারে ইঞ্জিনিয়ারিং এর সাথে কিন্তু বিজনেস ইনভলভ, এটা জানো তো? কারণ তুমি কোন একটা জিনিস নিয়ে কাজ করবা সেটা তো আসলে বিজনেসেই যাবে। আমরা কিন্তু কেউই নন প্রফিটেবল অর্গানাইজেশনের দিকে যাব না। ঠিক আছে, আমরা কিন্তু কেউই নন প্রফিটেবল অর্গানাইজেশনের দিকে যাব না। সো আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রফিট আসতেছে কিনা। সো আমাদের সবসময় যে মেশিন বা সবসময় যে কোনো কিছু ইনোভেটিভ তৈরি করতে হবে এটা না, ওই জিনিসটার সাথেই তোমাকে কিন্তু বিজনেসকে মাথায় রাখতে হবে। সো এই সব স্ট্যাটিস্টিক্স এর জিনিসপত্র বলো যেটা বলো, এটা কিন্তু হরাইজন অনেক বড়। আর আমরা কখনো এই ফর্মুলেশন গুলোর প্রুফ দেখবো না, ঠিক আছে, খুব স্পেসিফিক বাদে, মানে সেটা যদি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে রিলেভেন্ট না হয়। কারণ এগুলো ফর্মুলেশন সব ওয়েল এস্টাবলিশড, এগুলো ওয়েল এস্টাবলিশড, এগুলোর ফর্মুলেশন ডেরাইভ করে আমার কাজ নাই। ওই সময়টা আমি ডেরিভেশনে আমি ইনভেস্ট করবো না। আমার দরকার হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বোঝা, যে আমি কোথায় অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করে আমার ফিল্ডের কোন প্রবলেমটাকে আমি বের করে বা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো এন্ড এর যে ফর্মুলেশন, এন্ড এর যে ফর্মুলেশন, আচ্ছা এটা আমি একটু মুছে দিই, হ্যাঁ এটা আমি একটু মুছে দিই, তাহলে স্পেস পাওয়া যাবে। ওকে, এন্ড এর যে ফর্মুলেশনটা এটা তোমরা হয়তো দেখে আসছো। দুইটা ঘটনার জন্য আমরা নিলাম, বুঝছো, ঘটনা এ, ঘটনা বি।
এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু পি অফ এ ঘটনা ঘটার সম্ভাবনা, তার সাথে মাল্টিপ্লাইড হবে বি বাই এ। তো কোনটা কি আমি বলে দিচ্ছি সব। হ্যাঁ, দেখো, এ ইন্টারসেকশন বি, তার মানে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে, মাথায় রাখতে হবে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে, দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। তুমিও ক্লাসরুমে আছো, তোমার ফ্রেন্ডও ক্লাসরুমে আছে, দুইটা ঘটনা একই সাথে ঘটতেছে, ইজ ইকুয়ালস টু ঘটনা এ ঘটার সম্ভাবনা তার সাথে মাল্টিপ্লাইড প্রবাবিলিটি, এটাকে পরে হচ্ছে গিভেন এ গিভেন বি, এ গিভেন বি, বোঝা যায়? এ গিভেন বি তার মানে কি, এটা ফর্মুলেশনটা তারা কিভাবে নিয়ে আসছে, এ ঘটনাটা আগে ঘটে গিয়েছে, এ ঘটনাটা আগে ঘটে গিয়েছে, যেটা নিচে বসাবো সে ঘটনাটা আগে ঘটে গিয়েছে, সেটার উপর বেস করে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত। এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। আমি যে কথাটা বললাম, ওকে, এটাকে অবশ্যই এইভাবে লিখো। এই যে এইভাবে লিখলে সুবিধাটা কি, এই জায়গায় যে ঘটনাটা থাকে সেটা এই জায়গায় থাকে, একটা কর্ণ সম্পর্ক থাকে। তুমি যখন আমরা এর পরবর্তী চ্যাপ্টার গুলো পড়বো তখন এটা খুব কাজে দিবে, এই ফর্মুলেশনটা খুব কাজে দিবে। এইভাবে স্যার লিখলে তাইলে ভুলটা এখানে স্যার ভাইস ভার্সা লেখা যায় না স্যার? কিরকম বলো? স্যার ওই পি বি আর পি এ বাই বি। হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ তুমি ঠিক ধরছো, এটা লেখা যায়, আমি বলতেছি, এরপরে আমি এটাতে আসবো। এই জিনিসটা বোঝা গেল, এটা কিন্তু গিভেন, এই ঘটনাটা কিন্তু আগে ঘটে গিয়েছে, এটা কিন্তু আগে ঘটে গিয়েছে, নিচে যেটাকে বসাবা এই ঘটনা কিন্তু আগেই ঘটে গিয়েছে, মনে রাখবা এই ঘটনাটা কিন্তু আগেই ঘটে গিয়েছে। কথা বুঝছো? এইটা ঘটার উপর বেস করে আমরা ঘটনা বি এর ঘটার সম্ভাবনা বের করতে যাচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। কথা বুঝছো আমি কি বলছি? কথা বুঝো। এটা এর পরবর্তীতে তোমরা দেখবা যে এখান থেকে কিভাবে যে ফর্মুলেশনটা তোমরা এতদিন দেখে আসছো, আমি লিখেই দিই, তোমরা এতদিন দেখে আসছো এই যে এইটা দেখে আসছো, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা কিভাবে আসে আমি বলবো এটাতে। ওকে, যে স্টুডেন্ট ও বললো, ও একটা খুব সুন্দর প্রশ্ন বলছে, এটা হচ্ছে ইজ ইকুয়ালস টু, এটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, এটাই বলছিল না তুমি? আমি যেটা লিখলাম ব্লু কালার দিয়ে, তুমি কি এটা বলছিলা? জি স্যার। হ্যাঁ, এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। কেন লেখা যায়? আমি দেখো এখানে বলতেছি কি, আমি এখানে বলতেছি দুইটা ঘটনা একসাথে ঘটবে সেটার সম্ভাবনা, তাই না? দুইটা জি ঘটনা স্যার। একসাথে ঘটবে সেটার সম্ভাবনা, কিন্তু মনে রাখবা কোনো সার্টেনিটি না, কিন্তু আমি কিন্তু সম্ভাবনা বের করতে যাচ্ছি। এটা কিন্তু ভ্যালু জিরো আসতে পারে, তাই না? জিরো আসতে পারে কিনা? জি স্যার। সো জি স্যার। দুইটা ঘটনা যদি আমি একসাথে ঘটার সম্ভাবনা দেখতে চাই বা সম্ভাবনা বের করতে চাই, তাহলে কি ঘটনার আকপিস হওয়ার কোনো সম্ভাবনা আছে বলো তো দেখি? আগে পরে বসানোর কোনো সিস্টেম আছে যে এটা না আগে স্যার। বসাইলাম এটা পরে বসাইলাম? তাহলে এটাও যে কথা, এটাও যে কথা, এই পাশে ব্লু কালার দিয়ে আমি ডান সাইডে যে জিনিসটা লিখতেছি এটাও একই কথা না? জি স্যার, অবশ্যই। তাহলে এটা সমান সমান যদি এটা হয় ম্যাথমেটিক্যালি, এটা সমান সমান এটা হবে না? জি স্যার। তাহলে কতগুলো ইকুয়াল সাইন আছে এই জায়গায়? ক্লিয়ার সবাই এই জিনিসটা? এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? স্যার আরেকবার ওকে, যে জিনিসটা হচ্ছিল এখান থেকে, এটা তো বুঝছো, এটা তো ম্যাথমেটিক্যালি তারা লিখছে, এটা প্রুফ আমরা দেখতেছি না এই জায়গায়, আমাদের দরকার হচ্ছে অ্যাপ্লিকেশনটা বোঝা, বুঝছো? এই প্রুফটা আমরা যাচ্ছি না। তো আমি কিভাবে ইকুয়েশন কোনটা কি বুঝাচ্ছে আমি সেটা বলে দিচ্ছি, রেড কালার দিয়ে যেটা লেখা, সেটা দিয়ে ইকুয়ালস টু দিয়ে আমি কি বলতেছি, পি অফ বি তার সাথে মাল্টিপ্লাইড, এই সেম প্যাটার্নে আমি লিখলাম, তাদের প্যাটার্নে পি অফ বি তার সাথে মাল্টিপ্লাইড পি অফ নিচে বি, গিভেন নিচে বি, ধরে নিচ্ছে বি ঘটনা আগে ঘটে গেছে, সেটার উপর বেস করে এ ঘটনা ঘটার সম্ভাবনা, বুঝছো? এ ঘটনা ঘটার সম্ভাবনা ইজ ইকুয়ালস টু পি অফ বি ইন্টারসেকশন এ। তো এটা যদি আমি এভাবে লিখি, এটা যদি আমি এভাবে লিখি, এটাকে আমি এভাবে লিখতে পারবো না? পারা যায়? ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা বের করতে চাচ্ছ, তাহলে এখানে লিখছো তুমি এ কে আগে বি কে পরে, আর এখানে লিখছো বি কে আগে এ কে পরে, তাহলে এই দুইটা জিনিস সেম না বলো তো দেখি? একসাথে ঘটার ক্ষেত্রে আগে পরে লেখার কোনো ইফেক্ট আছে? না স্যার। আমি যে কোশ্চেন করেছিলাম সে কি এখনো বুঝেছো? জি স্যার। কি স্যার বুঝতে পারছি। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা আমি বের করতে চাচ্ছি। যদি দুইটা ঘটনা একসাথে ঘটে তাহলে তার তো কোনো আগে পরে নাই, এ ইন্টারসেকশন বি যে কথা, বি ইন্টারসেকশন এও তো একই কথা, নাকি? বোঝা যায়? ক্লিয়ার সবাই আমি যে কথা Yes, বলতে sir. চাচ্ছিলাম? জি তাহলে স্যার। ম্যাথমেটিক্যালি এ ইন্টারসেকশন বি কে এইভাবে লেখে,
এই যে রেড কালার যেটা, আর বি ইন্টারসেকশন এ কে এইভাবে লেখে, তাহলে সব জায়গায় তো একটা বিগ বিগ ইকুয়াল সাইন থাকবে, তাই না? ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার সবাই? জি এটা স্যার। ক্লিয়ার তোমরা? এগুলো একটু কেয়ারফুল থাকবা, যে কথাগুলো আমি বলতেছি মনে রাখবা। তুমি যখন কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে যাবা, তখন কিন্তু ভাই তোমাকে কেউ বলে দিবে না এই নেন থিওরি, আপনি এই হচ্ছে ফর্মুলেশন, আপনি এটা করে নেন। এটার জন্য কিন্তু তুমি কোনো ইঞ্জিনিয়ারিং এভাবে চলে না, সেটা রিসার্চ ফিল্ড হোক বা কোনো ইন্ডাস্ট্রি হোক। এটাই যদি হইতো তাহলে তো মানে একটা পিয়ন যে তাকে, বা সিকিউরিটি গার্ডে যে আছে তাকেও তো শেখাই দিয়ে যে ভাই তুমি ক্যালকুলেটর চাপো এভাবে, তুমি রেজাল্ট বের করে নিয়ে আসো। এভাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং চলে না, তোমাকে কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে, মাথায় রাখতে হবে তোমাকে যে অ্যানালিটিক্যাল স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে, যে কিভাবে অ্যানালাইসিস করে প্রবলেম সলভ করতে হয়। এটাই তোমার ভ্যালু অ্যাড করবে, এটাই তোমার ভ্যালু অ্যাড করবে, তোমার সাবঅর্ডিনেট বাড়তে থাকবে, তোমার ডেজিগনেশন বাড়তে থাকবে। কথা বুঝছো আমি কি বলছি? তো এখন দেখো, আমি শুরুতে একটা কথা বলে আসতেছিলাম, আমরা যখন বলের এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে বল একটা নেওয়া, নিয়ে ফেরত দেওয়া, আবার না দেওয়া, দ্যাটস মিন এখানে একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। বাংলায় যারা পড়ে আসছো, বাংলা ভার্সনে তারা পড়ে আসছো শর্তাধীন সম্ভাব্যতা, আর যারা ইংলিশে পড়ছো তারা তো কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ছো। সো ওই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে কিভাবে এই আমাদের এই যে যে মাদার ফর্মুলা যেটা, এই যে মাদার ফর্মুলা যেটা যেটা আমরা লিখছিলাম, এই যে আমি কেটে দেওয়ার পরে যে রেড কালারের যে ফর্মুলাটা আছে, এই যে মাদার ফর্মুলা যেটা, এই ফর্মুলা থেকে কিভাবে কিভাবে আমাদের নিচের এই ফর্মুলাতে আমরা চলে আসি, ঠিক আছে? এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো দেখি, আমরা যে কোনো কিছুতে যে কোনো কন্ডিশন দিতে পারি না? পারি কিনা বলো তো? একটা ঘটনার উপর বেস করে আমরা একটা কন্ডিশন দিতে পারি না? পারি? জি স্যার। পারি। যেমন ধরো সেলফ ডিফেন্সের ক্ষেত্রে, তাই না? সেলফ ডিফেন্সের ক্ষেত্রে যদি কোনো মার্ডারও হয়ে যায়, সেটা তো কোর্টে যদি কেউ স্টেটমেন্ট দেয় যে সে সেলফ ডিফেন্সের জন্য এটা মার্ডার হয়ে গেছে, সেটা তো কনসিডার করা হয়, তাই না? হয় কিনা? মানে সেটার উপর বেস করে সেভাবে তো ওই কেসটা বা ওই মামলাটা চলতে থাকে। সো কন্ডিশন কিন্তু সব জায়গায় আছে। এখন দেখো, আমি যদি একটা কন্ডিশন এরকম দেই যে তুমি যেদিন সেমিস্টার ফাইনাল এক্সাম দিবা, ওই দিন ওয়েদার অনেক ভালো থাকবে, রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে, তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা কত? তো কন্ডিশন দেওয়া যায় না? বা যেদিন পরীক্ষা, তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে, তার আগের দিন রাত ছিল খুবই জ্যোৎস্নাস্নাত রাত, এই যে নিচে এটা যেটা ঘটে গেছে, ওই রাতটাতে ওয়েদার খুবই সুন্দর ছিল, ঝিরিঝিরি বাতাস হচ্ছিল, বি হচ্ছে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা কত? কন্ডিশন দেওয়া যায় না? যায়? যায় কিনা? জি স্যার। বা এভাবে চিন্তা করে দেখো, তোমাদের কুইজে হচ্ছে মার্কস 20, অ্যাটেন্ডেন্সে মার্কস হচ্ছে 10, যেটা আসলে অ্যাটেন্ডেন্স না, এটা কিন্তু ক্লাস পারফরমেন্স, বুঝছো? এই ক্লাসে আসার জন্য না, আমরা মার্কস দিয়ে দিই, বাট এটা ক্লাসে আসার জন্য না। ক্লাসে কোয়েশ্চেন করলে, স্টুডেন্টের রেসপন্স দিতে বা ক্লাসে প্রবলেম সলভ করলে এটা আমরা মার্কসটা দিয়ে দিই। বিশ্বের কোনো জায়গায় ক্লাসে আসার জন্য মার্কস নাই, বুঝছো? ইটস আ ফানি থিং। তো ফাইনালি হচ্ছে ফাইনাল এক্সাম। এখন পুরো সেমিস্টার জুড়ে, বুঝছো, তুমি কুইজে সে ধরো পাইছো হচ্ছে 00। হ্যাঁ, এটা খুবই আসলে বাজে একটা পারফরমেন্স। ধরো তুমি কুইজে পাইছো 00, অ্যাটেন্ডেন্সে তোমাকে আমি দিয়ে দিলাম 10-এ 10, মানে আমার কোর্সে 5, ওই কোর্সের ওই টিচারের পোর্শনে 5, তুমি 10। এখন আমাকে বলো তো দেখি, এই ফাইনালে যে তুমি এ প্লাস পাবা, মানে 80 পাবা, এটার উপর এই কুইজে যে ঘটনাটা ঘটে গেছে, এটা শর্ত, এটার উপর প্রবাবিলিটি কিছুটা হইলেও প্রভাব ফেলে কি ফেলে না? জি স্যার। ফেলে। বুঝতেছো? বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে সেই ক্ষেত্রে জি স্যার। এ যদি কুইজের ঘটনা হয়, এই ঘটনাটা ঘটে গেছে না আগে, বলো? তোমার কুইজের মার্কস তো রেডি থাকে, তাই না? তুমি যেভাবে পরীক্ষা দিছো বা তুমি পরীক্ষা দিতে পারো না, হোয়াট এভার ইট ইজ, ওই প্রভাবটা তো থেকে যায়, তাই না? বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে এই ঘটনাটা আগে ঘটে গেছে। আবার তুমি এভাবে চিন্তা করে দেখো, তোমার খুবই স্কুলের একটা ক্লোজ ফ্রেন্ড, তার মাইনর একটা, মানে ধরো ফিভার হয়েছে, জাস্ট মাইনর, যেটা তোমার হচ্ছে যে ডক্টর বলছে মানে কোনো রকম রিস্ক নাই, কিছুই নাই, সেই ঘটনাটা ঘটে গেছে হ্যাঁ, এটার উপর বেস করে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা, আমি তো কন্ডিশন দিতেই পারি, তাই না? তাহলে এটা কি খুব একটা ইফেক্ট ফেলে এটার উপর?
স্যার না এগুলো স্যার তো ইনভ্যালিড কন্ডিশন। হ্যাঁ বলো, এটা কি বলতে পারো? আমি রেসপন্স দিতে পারো, আমি চাই স্টুডেন্টের রেসপন্স দিই ক্লাসে। বলো যেটা বলতেছিলা, কি কন্ডিশন এটা? স্যার এগুলো তো ইনভ্যালিড কন্ডিশন না, এক্স্যাক্টলি, এগুলোর সাথে তো ইনভ্যালিড কোনো সম্পর্ক কন্ডিশন। নেই। মানে তুমি চাইলে কিন্তু কন্ডিশন দিতে পারো, তাই না? বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? এখন আমরা আসবো ওই যে ইনভ্যালিড কন্ডিশনে, যেটা ভালো একটা পয়েন্ট বলছে, এটাতে আমরা আসবো যে ইনভ্যালিড কন্ডিশনটা কি জিনিস বা সেখান থেকে কিভাবে আসছে। আমি চাই স্টুডেন্টদের থেকে রেসপন্স আসুক। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতেছো, তাই না? যে এখানে কিভাবে কি দাঁড়াচ্ছে, তোমরা এই জিনিসগুলো তো বুঝতে পারতেছো, তাই না? আমি যে যে কথাগুলো বলতে চাচ্ছি। এবার আমরা একটু ব্যাকে যাই। আমরা যে উদাহরণটা পড়তেছিলাম, সে জায়গায় কি ছিল বলো তো দেখি। সে জায়গায় ছিল হচ্ছে বল নিয়ে ফেরত দেওয়া, তাই না? বল নিয়ে ফেরত দেওয়ার যে ব্যাপারটা। সো বল নিয়ে আমরা যদি ফেরত দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকবার রেড বল ওঠার সম্ভাবনা কিন্তু 3/7ই ছিল। খেয়াল করছো তোমরা এই জিনিসটা? বাট যখনই আমি বল ফেরত দিচ্ছি না, তখনই কি রেড হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে না? জি স্যার। বা গ্রিন হবার সম্ভাবনা তো কমে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে এই যে ভ্যালিড ইনভ্যালিড কন্ডিশনের যে ব্যাপারটা, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হাজারো কন্ডিশন থাকে। কথা বলছো, তোমার মেশিনের একটা পার্টস, ফল্টি পার্টস লাগাইছো, পুরা সিস্টেম যেটা, পুরা মেকানাইজেশন যেটা, সেটা ফল করবে কিনা। সো কন্ডিশন ইজ এভরিওয়্যার। এটা কিন্তু তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে। যদি এরকম কেস হয়, তাহলে আমাদের কাছে ভ্যালিড এবং ইনভ্যালিড কন্ডিশনের যে ব্যাপারটা, এটা আমরা পড়ব। সেই টপিকটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যে যে ঘটনাগুলোর কথা আমরা বলতেছি, সেগুলো আসলে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। একটু খেয়াল করো, কুইজের যে কথাটা আমি বলতেছিলাম, যদি এটা তোমার অবস্থা দাঁড়ায়, তাহলে কুইজের ঘটনাটা যদি হয় ঘটনা এ, এবং ফাইনাল এ প্লাস পাওয়ার ঘটনাটা যদি হয় বি, তাহলে বলো তো দেখি এই দুইটা ঘটনা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? স্যার ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি, ডিপেন্ডেন্ট। কথা বুঝছো? তাহলে এবার আমরা এইখান থেকে একটু আসি। এ হচ্ছে, তুমি কুইজে এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে, মনে রাখবা এই ঘটনাটা কিন্তু পাস্টেই ঘটে গেছে, বুঝছো? পাস্টেই ঘটে গেছে। কুইজে একটা সময় কিন্তু তুমি কুইজ পরীক্ষা দিছো, তাহলে কুইজে তুমি 00 পাবা কিনা সেই সম্ভাবনা ছিল এ, তাই না? সেই সম্ভাবনা ছিল এ, ভালো করে মিলায় নাও, সেই সম্ভাবনা ছিল এ। এখন সেমিস্টার শেষ, তুমি সেমিস্টার ফাইনালে বসবা, তাহলে তোমার কুইজের যে মার্কসটা পাওয়ার ব্যাপার স্যাপারটা ছিল, সেটা কি ঘটে গেছে না? সেটা ঘটে গেছে তো নাকি? সেটা ঘটে গেছে। নিচে যে ঘটনাটা থাকবে একটা সার্টেন টাইম পরে সে ঘটে যাবে। সেটা ঘটার পরে এই বি ঘটনা ঘটার সম্ভাবনা আমাদেরকে চিন্তা করতে হবে। এটা ঘটার পরে 20 ঘটার সম্ভাবনা আমাদেরকে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আমরা একে যদি এভাবে লিখি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি। একটু খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে আমাদেরকে। এখানে আমাদেরকে যে জিনিসটা বলতেছে, সেটা হচ্ছে এ ঘটনা আগে ঘটে গেছে। আমি যে উদাহরণটা শুরুতে দিচ্ছিলাম, যে ধরো তোমার কোন স্কুল একটা ফ্রেন্ড, ইভেন তোমার সাথে নাই, সে এখন তোমরা একই হোস্টেলে থাকো না, বা তোমার সাথে অনেক দূরে, তার ইউনিভার্সিটিও ডিফারেন্ট, তোমার ইউনিভার্সিটিও ডিফারেন্ট, বা সে দেশের বাইরে আছে, হোয়াটএভার দ্য কেস ইজ। সেই ক্ষেত্রে তার একটা মাইনর ফিভার হয়েছে, সেটা হচ্ছে এ, এটা ঘটে গেছে, ডক্টর বলেছে রিস্ক ফ্রি। এটার উপর তোমার সেমিস্টার ফাইনালে এ প্লাস পাবার ঘটনা বি। তাইলে তোমরা সবাই এগ্রি করো যে এটার সাথে তোমার এ প্লাস পাবার ঘটনার কোনো সম্পর্ক নাই। যদি না থাকে, তাহলে আমি ডান পাশে এ কে সরাই দিতে পারি না? বলো তো দেখি, পারি কিনা? এই যে জায়গায় আমি এ কে সরাই দিতে পারি না? এটা পারা যায়? কোনো প্রভাব তো নাই, আছে? না স্যার, প্রভাব নাই। তাহলে যদি এই অবস্থায় ইকুয়েশন দেখো, প্রবাবিলিটি এ গিভেন বি, এ কি যে ঘটনা ঘটে গেছে, এ গিভেন বি যে ঘটনা ঘটে গেছে ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি। তাহলে কি বুঝতে হবে? এর কোনো ইফেক্ট কি বি এর উপর ছিল? এ ঘটে যাওয়ার পরে বি এর কোনো ইফেক্ট, সরি, এ ঘটে যাওয়ার পরে বি এর উপর কোনো ইফেক্ট থাকবে? থাকবে? নো স্যার। যদি না থাকে, সেক্ষেত্রে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এবং স্বাধীন ঘটনাগুলোর ক্ষেত্রে তোমরা
যে বইপত্রে ইকুয়েশনটা আমি জানি না এভাবে পড়াইছে কিনা, বাট বইপত্রে ইকুয়েশনটা ওইখান থেকে এইভাবে আসে। মাদার ফর্মুলা হচ্ছে এইটা, সেখান থেকে যেভাবে আসে, বোঝা যায়। আর যদি ইফেক্ট থেকে থাকে, যে কুইজের যে এক্সাম্পলটা আমি বললাম, তোমার 0.001% হইলেও তুমি যদি কুইজে ডাবল জিরো পাও, সেক্ষেত্রে সেটা তোমার এ প্লাস পাওয়ার উপর ইফেক্ট ফেলবে, কারণ তোমার খাতায় যদি 1 নাম্বার এদিক ওদিক হয় তাহলে তুমি আর এ প্লাস পাচ্ছ না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা আর ইকুয়াল সাইন হবে না, এটা ইনইকুয়াল সাইন হবে। কেন ইনইকুয়াল সাইন হবে? ইনইকুয়াল সাইন এ কারণেই হবে, যদি এ ঘটনা ঘটে যায় এবং তার প্রভাব যদি বি এর উপর থাকে, তাহলে বি একা একা যদি ঘটতো, যে ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেটা আর এখন সেম থাকবে না, কারণ এ ঘটে যাওয়ার প্রভাব বি এর উপর আছে। কথা বুঝছো? ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এই এন্ড এর ফর্মুলেশনে? এখন যদি তোমরা ক্লাস নোট না নাও ভাই, বইগুলাতে কিন্তু এভাবে লেখা থাকে না। একটা টিচারকে অনেকগুলো বই পড়ে 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 তাকে প্রিপেয়ার্ড হইতে হয়, প্র্যাকটিক্যাল কেস অ্যানালাইসিস করে যে কিভাবে স্টুডেন্টকে ডেলিভারি দিবে। এখন যদি কেউ এগুলো নোট না করো ভাই, এখন তোমার যদি মনে হয় যে না তুমি এটা মনে রাখতে পারবা, তাহলে এটা তোমার জন্য ভালো, কারণ নোট দেখা আমার গুরুত্বপূর্ণ না। আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার শেখা, ঠিক আছে? ওকে, সো কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা দেখলাম, আবার কন্ডিশনাল প্রবাবিলিটির ভিতরে আমরা এন্ড এর ফর্মুলেশনটা দেখে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে অর এর ফর্মুলেশনে, অথবা, যেটা এটাও সিম্পল একটা জিনিস, বাট এটা আমাদের কাজে লাগবে, অরকে কিভাবে ফর্মুলেশন করা হয়। তো দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে পি অফ এ ইউনিয়ন বি, হ্যাঁ, এই ফর্মুলাটা তোমরা চিনো মনে হয়, তাই না? এটার মানে কি দেখো তো, এ অথবা বি ঘটবে, তাই না? এর মানে এটা না? এর মানে এটা তো নাকি? সবাই এগ্রি করো? সবাই কি এগ্রি করো? এ অথবা কে ঘটবে? এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 12টা। 12টা। তো এ অথবা কি ঘটবে? বি। বি ঘটবে। এ অথবা বি যদি ঘটে, তাহলে এটা তোমরা ছোটবেলায় কি পড়ে আসছো? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি। সবাই একটু কেয়ারফুলি দেখবা আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, তাই না? এটা তোমরা এটা দেখছো আর কি। তো আমি জানি না তোমরা এটা কিভাবে পড়ে আসছো, বাট আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা ভেন চিত্র এভাবে থাকে। তো একটা কাগজ তুমি যদি জোড়া দাও একটার উপর আর একটা গাম দিয়ে মাঝখানে, তাহলে দেখবা মাঝখানে দুইটা এরিয়ায় চলে আসে, এই কারণে একে বিয়োগ করে। তো এটা কি বোঝায়? এটা বোঝায় যেটা দুইটা ঘটনা এ অথবা বি ঘটার সম্ভাবনা হচ্ছে, হয় ঘটনা এ ঘটবে অথবা বি ঘটনা ঘটবে, অথবা এ আর বি দুইটাই ঘটবে, তাই না? এভাবে পড়ে আসছো না তোমরা? এভাবে পড়ে আসছো তো নাকি? ওকে, জি স্যার। এখন চিন্তা করো, দুইটা ঘটনা তো একসাথে নাও ঘটতে পারে, তাই না? তুমি একই সাথে একই সাথে এখন বাসায় আসছো, একই সাথে আবার ইউনিভার্সিটিতে আসছো, এটা হইতে পারে বলো তো? এটা হইতে পারে? না না স্যার। স্যার। একই সাথে একটা মেশিন অপারেটিং কন্ডিশনে আছে, একই সাথে একটা মেশিন ব্রেকডাউন কন্ডিশনে আছে, হইতে পারে এটা? না স্যার। না একই সাথে তুমি এক্সামে পাস করতেছো, একই সাথে তুমি এক্সামে ফেল করতেছো, হইতে পারে এটা? না স্যার। যদি এই ধরনের কিছু না ঘটে, তাহলে আমরা তাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। দুইটা ঘটনা যখন একসাথে ঘটতে না পারে, তাকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। সেই ক্ষেত্রে এটা বিগ ক্রস। বিগ ক্রস মানে এটা ভ্যালু হচ্ছে 0। তখন এই ফর্মুলাটা দেখতে হয় হচ্ছে এরকম, আইদার ঘটনা এ ঘটবে অথবা ঘটনা বি ঘটবে। তাহলে আমরা অথবার ক্ষেত্রে এই জায়গায় শুধু প্লাস ইউজ করতেছি, আর যদি দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে আমরা একটা প্লাস দিচ্ছি, তারপরে মাইনাস দিচ্ছি। বোঝা যায় জিনিসটা আমি কি বললাম? জি স্যার। ওকে, তাহলে তিনটা ইভেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে ইকুয়েশনের প্রুফ গুলো দেখতেছি না, কারণ এগুলো ওয়েল এস্টাবলিশড ফর্মুলেশন, আমাদেরকে শিখতে হবে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনে যাবো। তো তিনটা ফর্মুলেশন আমাদের এই কোর্সটা যে স্যার পড়াইছিলেন উনি অনেক সিনিয়র প্রফেসর ছিলেন,
উনি অবশ্য এটা আমাদের কালার কোড দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন। তো আমি এখন এটা তোমাদের দিচ্ছি না, কারণ এখন টেকনোলজি অনেক অ্যাভেলেবেল, তুমি গুগল ইউটিউবে গেলেই এগুলো দেখতে পারবা। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা শেখা জরুরি। সো তিনটা ইভেন্টের ঘটার যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, ভুল হলে আমাকে বলবা যদি ভুল লিখি, সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ, আমি কি ঠিক লিখতেছি নাকি ভুল লিখতেছি? এ ইন্টারসেকশন সি মাইনাস ঠিক প্রবাবিলিটি অফ আছে। মাইনাস, এই সাইন কি ঠিক আছে? আমার ইকুয়েশন মুখস্থ মনে নাই, একটু কেয়ারফুলি দেখো ইকুয়েশন আমি ঠিক লিখতেছি কিনা। বি ইন্টারসেকশন, আচ্ছা এ এবং বি ঘটবে, এ এবং সি ঘটবে, এবং বি এবং সি ঘটবে, আর তো কিছু সম্ভব না। এরপর কি দিব, প্লাস না মাইনাস? এই দেখো তো দেখি ঠিক লিখছি কিনা নাকি ভুল লিখছি। জি স্যার ঠিক আছে। ঠিক আছে। শিওর এটা ঠিক আছে? জি স্যার। ঠিক করে নিই। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে যে আমি এবারে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলবো, বুঝছো, যে এই যে ইকুয়েশন গুলো আছে এগুলো এক্সামে দেওয়ার জন্য উনি অ্যাপ্রুভ করেন কিনা। ঠিক আছে, যদি উনি অ্যাপ্রুভ করেন তাহলে আমি পরীক্ষায় ইকুয়েশন গুলো দিয়ে দিব, কারণ ইকুয়েশন গুলো তো আসলে রেডিলি অ্যাভেলেবেল, তাই না? কথা বলছো আমি কি বলছি? জি স্যার। তো এটা কি বুঝাইতেছে দেখো, এটা বুঝাইতেছে যেটা, যে তিনটা ঘটনা অথবা ইউনিয়ন মানে কি অথবা, হ্যাঁ, হয় এ ঘটবে অথবা বি ঘটবে অথবা সি ঘটবে, তাই না? এটা এটা কিভাবে বোঝাচ্ছে? যদি তিনটা ঘটনা তিনটাই ঘটার সম্ভাবনা থাকে, তাইলে কি হবে? হয় এ ঘটবে অথবা বি ঘটবে অথবা সি ঘটবে, অথবা এ এবং বি একসাথে ঘটবে, অথবা এ এবং সি একসাথে ঘটবে, অথবা বি এবং সি একসাথে ঘটবে, অথবা তিনটা ঘটনাই একসাথে ঘটবে। তাহলে এর মধ্যে কোন ঘটনাটা ঘটবে তুমি কি জানো? না স্যার। তাহলে টোটাল যে প্রবাবিলিটি আসবে, ধরো 80% আসলে, 80% কি বলতেছে, 100%-এর মধ্যে 80 বার, 80 বার টোটাল যে ঘটনা আছে তার মধ্যে এ অথবা বি অথবা সি যে কোনো একটা ঘটবে। বোঝা যায় নাকি বোঝা যায় না? জি স্যার। আমি কি ভুল বলছি নাকি সঠিক বলছি? এই আমি কি ভুল বললাম নাকি সঠিক বললাম? বুঝছো নাকি বুঝো নাই, নাকি সেটাও বুঝে? আমি কি ভুল বলছি নাকি সঠিক বলছি? সঠিক বলছেন। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, না স্যার। তা হ্যাঁ বলো। শোনো, আমি না স্যার, আমি বুঝতে পারছি। সবাইকে বলি, সবার উদ্দেশ্যে বলি, আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পছন্দ করি যে তুমি আসলে বুঝতেছো কিনা, বা তোমার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। ভাই এটা মানে কথা স্কুল কলেজে পড়াশোনা না, কথা বলছো, ইউনিভার্সিটি। এই জায়গায় তোমাকে শিখতে হবে, জানতে হবে। টিচারেরও লিমিটেশন আছে, টিচারও শিখতেছে প্রতিনিয়ত, কারণ সবকিছু দেখো, টিচাররা দেখবা গবেষণার কাজে ইনভলভ থাকে। গবেষণার কাজে কেন ইনভলভ থাকে? গবেষণার কাজে এই কারণে ইনভলভ থাকে, তাকে কাজ শিখতে হয়, কাজ করতে হয়, করে করে দেখতে হয় যে কি হচ্ছে না হচ্ছে, কথা বুঝছো? তো সবাই লার্নিং পজিশনে আছে, বাট ফ্যাক্ট হচ্ছে টাইম বা ফেজ ডিফারেন্স। তোমরা ফেজ ডিফারেন্স পড়ে আসছো ফিজিক্সে বা ইলেকট্রিক্যাল মেশিনে, তোমরা পড়তেছো না? তোমাদের ইলেকট্রিক্যাল মেশিন পড়ায় ফেজ ডিফারেন্স পড়ছো? জি স্যার। ফেজ ডিফারেন্স, হ্যাঁ ফেজ ডিফারেন্স। তোমাদের আর আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স, বুঝছো? ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্সটা কি? তোমরা যে টাইমটা পার করতেছো এটা জাস্ট আমরা কিছুদিন আগে পার করে আসছি। তার মানে তোমাদের নেক্সটে কি হবে ব্যাচেলার পড়াশোনার, এটা আমরা অনায়াসে বলতে পারি, বুঝছো, যে তুমি কোন স্টেপটা নিলে ভালো হবে, কোন স্টেপটা নিলে খারাপ হবে। কথাটা বুঝছো আমি কি বলছি? এর বাইরে কিছুই না। ওকে, তো এখন আমরা একটা সিম্পল প্রবলেম দেখি। হ্যাঁ, সিম্পল প্রবলেম, একটা সিম্পল প্রবলেম। তো আমি যে জিনিসগুলো তোমাদেরকে এতক্ষণ একবারে পড়াই দিলাম, এগুলো আমার প্রেজেন্টেশন স্লাইডে আছে। এই স্লাইডটা স্টুডেন্টদের কাছেও আছে, তারপর আমি ক্লাসরুমে আপলোড করে দিব। বাট মনে রাখবা সেটা হচ্ছে যে এগুলো তোমার ইয়া না, মানে তোমার কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল না, বুঝছো? আমি যেগুলো বললাম এগুলো এই জায়গায় আছে, জাস্ট একবার চোখ বুলাইলেই বুঝে যাবা, বুঝে যাওয়ার কথাই যে ডিপেন্ডেন্ট। দেখো এইটা ইউজ করো না, বুঝছো, এইটা ইউজ করো না, এটা অনেক বইতে থাকে, এইভাবে দিলে ওই ভুলটা ধরতে পারবো না, এইভাবে দিও না। ওকে, এগুলো সব আমি পড়ায় আসছি। ইন্টারসেকশন অফ ইভেন্টস, মাল্টিপ্লিকেশন রুল, এটা আমি পড়াইছি। এটা জাস্ট একটা সিম্পল ইয়ে। আচ্ছা এখান থেকে আসি। হ্যাঁ, এই যে মাল্টিপ্লিকেশন রুল ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা একটা
একটা এক্সাম্পল আর কি, খুবই সুন্দর একটা ছোট এক্সাম্পল, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা example। তোমরা ফায়ার ডিটেক্টর চিনো? ফায়ার ডিটেক্টর, জি ফায়ার স্যার। ডিটেক্টর চিনো তোমরা? আচ্ছা, ফায়ার ডিটেক্টরের কাজটা কি বলো তো দেখি। ফায়ার ডিটেক্টরের কাজ হচ্ছে আগুন লাগলে ওই স্পটে যখন আগুনটা ছোট থাকবে ওই জায়গায় তোমার হচ্ছে স্মোকটাকে ডিটেক্ট করে পানিটা স্প্রে করে দেওয়া, তাই না, যাতে আগুনটা স্প্রেড না করে। এখন আমাকে বলো, ফায়ার ডিটেক্টর কি তোমার হচ্ছে, ধরো বড় একটা অ্যাপার্টমেন্ট একটা ফায়ার ডিটেক্টরে হয়, বা একটা রুমে কি একটা ফায়ার ডিটেক্টরে হয় বলো তো? আগুন তো যে কোনো জায়গায় লাগতে পারে, পারে না? জি স্যার। একটাই হয়। এখন এত না বড় স্যার, ফায়ার অনেকগুলো ডিটেক্টর তো, লাগবে। হ্যাঁ এত বড় ফায়ার ডিটেক্টর তো ইনডোর এনভায়রনমেন্টে লাগানো সম্ভব না। সম্ভব? বলো যে একটা ম্যাসিভ ফায়ার না ডিটেক্টর, স্যার। তাইলে তো দেখা গেলো তোমার ইলেকট্রনিক ইকুইপমেন্ট যা ছিল সব, বা যেগুলো কস্টলি, যেগুলোতে পানি, যেগুলোর জন্য হার্মফুল, সেগুলো কি থাকবে, টিকে থাকবে? আর থাকবে না। সো এই ফায়ার ডিটেক্টর যখন তুমি লাগাবা, তোমার ব্রেন কি বলা উচিত যে আগুন না লাগুক, তাই না? এটা তো ফার্স্ট কথা, তাই না? আগুন টোটালি না লাগুক, এটা তো জাস্ট একটা প্রিকশনারি আইটেম, তাই না? আগুন লাগবেই না, এটা তোমার ফার্স্ট মাথায় আসবে। যদি লাগে, আমার সব কয়টা ফায়ার ডিটেক্টর একই সাথে অপারেটিং কন্ডিশনে থাকবে, তাই না? তুমি সেরকম ফায়ার ডিটেক্টরই তো লাগাবা, তাই না, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম অপারেটিং কন্ডিশনে থাকবে, যেটাকে বলে রিলায়েবিলিটি। এই ডেফিনেশনটা একটু মাথায় রেখো ভালো করে, রিলায়েবিলিটি। সো রিলায়েবিলিটি কি বলতেছে? রিলায়েবিলিটি বলতেছে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্ট বা কোনো একটা সিস্টেম, পার্টিকুলার ইকুইপমেন্ট ভালো মতো বুঝবা, আমি বাংলায় বলতেছি বাট ইঞ্জিনিয়ারিং টার্মস গুলো ইউজ করতেছি। কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্ট বা কোনো একটা সিস্টেম যে অপারেটিং কন্ডিশনের জন্য ডিজাইন করা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পরেও যে কোনো এনভায়রনমেন্টে, যে কোনো কন্ডিশনে, ওই যে ভ্যালু তাকে ডিজাইন করা হয়েছিল বা যে প্রপার্টি তাকে সার্ভ করার জন্য ডিজাইন করা হয়েছিল, সেটা যদি সে সার্ভ করে, তাহলে ওই টাইম পিরিয়ড বা ওই সময় পর্যন্ত যে সার্ভ করার যে সম্ভাবনা, তাকে আমরা বলতেছি হচ্ছে রিলায়েবিলিটি। যেমন তোমাদের ইউনিভার্সিটিতে যে লিফট আছে, এই লিফটটা তো ইউনিভার্সিটি শুরু থেকেই চলতেছে, তাই না? যখন থেকে এই বিল্ডিং ইউনিভার্সিটি আসছে, তো স্টিল তো সে সার্ভিস দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? জি সার্ভিস স্যার। দিয়ে যাচ্ছে তো, তাহলে তো তার রিলায়েবিলিটি অনেক বেশি, তাই না? কথা বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? জি ক্লিয়ার স্যার। সবাই? জি স্যার। এটা রিলায়েবিলিটি বেশি বিধায় তো আমরা নির্দ্বিধায় এত মানুষ একবারে উঠে যাচ্ছি এই জায়গায়, তাই না? হ্যাঁ, জি স্যার। রিলায়েবিলিটিটা প্রপার মেইনটেনেন্সের মাধ্যমে ভালো রাখা হচ্ছে। মেইনটেনেন্স না করলে তো আর জিনিস ভালো থাকবে না, তাই না? ও তো আর এসে তোমার খানে খানে বলবে না যে আমার প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কিন্তু এভাবে কাজ করে। তোমাকে দেখা শিখতে হবে যে ইঞ্জিনিয়ারিং কোথায় আছে। তো এখন এরা বলতেছে কি, এরা কি বলতেছে যে অ্যান অফিস বিল্ডিং হ্যাজ টু ডিটেক্টরস, দুইটা ফায়ার ডিটেক্টর আছে, বুঝছো? দুইটা ফায়ার ডিটেক্টর আছে। দ্য প্রবাবিলিটি ইজ 0.02, মানে কত পার্সেন্ট? 2%, তাই না? 2% that any fire detector of this type will fail to go off during a fire. তার মানে কি, যে কোনো একটা ফায়ারের যখন একটা ফায়ার ইনিশিয়েট হবে তখন সে কাজ করবে না, তাই না? উইল ফেইল টু গো অফ, তাই না? নাকি? জি স্যার। তাই দাঁড়াচ্ছে তো নাকি? নাকি? জি স্যার। Find জি the স্যার। probability that both of these fire detectors will fail to go off in case of a fire. তার মানে কি, তারা এই অফ মানে কিন্তু তোমার হচ্ছে যে, মানে ওই নেগেটিভ ওই অফ না, মানে উইল ফেল করবে, যে গো অফ মানে কাজ না করতে। হ্যাঁ, এটা যেভাবে ছিল ওই প্রবলেমটা সেভাবে নিয়ে আসছে আর কি। ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে এগুলো তো দেখার টাইম পাইনি, যেহেতু নিজে পড়ে বোঝাই দিই। তাহলে আগুন লাগছে, দুইটা ফায়ার ডিটেক্টর একই সাথে কাজ করবে না, সেই সম্ভাবনা বের করতে হবে, তাই না? একই সাথে কাজ করবে না, তাই না? সেটাই বলতেছে না? সেই ক্ষেত্রে একই সাথে কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা অ্যান্ড কে ইউজ করি নাকি অর কে ইউজ করি? এন্ড স্যার। অ্যান্ড। তাহলে অ্যান্ড এর মাদার ফর্মুলাটা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটাও যে কথা, দুইটাই তো একই সাথে কাজ করতেছে না, তাই না? এ এ হচ্ছে প্রথমটা কাজ না করার সম্ভাবনা, বি হচ্ছে দ্বিতীয়টা কাজ না করার সম্ভাবনা, দুইটা একই সাথে কাজ করতেছে না। দুইটা গুণ এটা যে করে। কথা, এটা যে কথা, এটাও তো সেই কথা। Probability of A B by A is equals to probability of
সেটা হচ্ছে 2%। এখন একটু খেয়াল করো, নিচে হচ্ছে এ, নিচে কি এ, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এ কিন্তু অলরেডি কি আমরা নিয়ে আসতে পারি। এটা কিন্তু ফল্টি ডিজাইন, বুঝছো? টাকা বাঁচানোর জন্য অনেকে এটা করতে পারে, বাট এটা কিন্তু ফল্টি ডিজাইন। খুবই রিলায়েবল সিস্টেম গুলো এভাবে ডিজাইন করা হয় না, যেমন হচ্ছে এয়ারক্রাফট গুলো এভাবে ডিজাইন করা হয় না। এখানে ম্যাক্সিমাম সেফটি দেওয়া হয়, বা তোমাদের এই যে লিফট ম্যাক্সিমাম সেফটি দেওয়া হয়। কথা বুঝছো আমি কি বলছি? এগুলো কিন্তু জেনুইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, কোনো জিরো টলারেন্স, টোটালি জিরো টলারেন্স, মানে সরির কোনো জায়গা নাই, সরির কোনো জায়গা নেই এইসব জায়গায়। কথা বুঝছো? যদি তুমি এরকম ভুলভাল ডিজাইন করে থাকো, দেন ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট অর দ্য ইনসিডেন্ট, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। কথা বুঝছো আমি কি বলছি? Yes, তো sir. সেক্ষেত্রে এই দুইটা ঘটনা কি ইন্ডিপেন্ডেন্ট, এ কাজ করতেছে কি করতেছে না এটার সাথে বি এর কোনো সম্পর্ক নাই। আমি চাবো ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস দুইটাই অপারেটিং কন্ডিশনে থাকো, বুঝছো? জি স্যার। সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ এটার সাথে হবে প্রবাবিলিটি অফ বি। কেন? কারণ যদি দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা একটু আগে দেখে আসছি, নিচে যদি এ কাজ না করে উপরে থাকবে হচ্ছে বি, ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? প্রবাবিলিটি অফ বি। কেন? কারণ এ ভাই কাজ করলো কি করলো না, এটার উপর আমার বি কাজ করবে কি করবে না এটার কোনো রকম সম্পর্ক নাই। তার মানে আমি একে এখান থেকে ডিরেক্ট সরাই দিব। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এ কিন্তু মুখস্থের কিছু না যে এই অঙ্কের জন্য এই ফর্মুলা মুখস্থ করতে হবে, ওই অঙ্কের জন্য ওই ফর্মুলা মুখস্থ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু বুঝছো, আমরা জানি এইচএসসি তে ছেলে মেয়েরা এরকম করে পড়াশোনা করে আসে, এসএসসি এইচএসসি এরকম পড়াশোনা করে আসে, আমি নিজেও পড়াশোনা করছি এরকম। বিকজ ওই ফিল্ডে যারা টিচার তাদের এইরকম রিসার্চ নিয়ে বা তাদের প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক কম। অঙ্ক করার মতো পড়াশোনা কিন্তু আমরা করব না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? Yes, sir. তো আমি আজকে আর আগাচ্ছি না, যেহেতু অনলাইন ক্লাস, এটা জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব। অনলাইন ক্লাসে মানে ইন্টারফেসটা বেশ কনফিউজিং, কারণ এভাবে স্ক্রিনের দিকে তাকায় পড়ানো, ডেলিভারি দেওয়া বেশ চ্যালেঞ্জিং। তোমরা কোন সেকশন? section B. সেকশন বি। ওকে, সেকশন বি। আজকে হচ্ছে 24 তারিখ নাকি 25 তারিখ? 25 তারিখ, 25 তারিখ। 25 তারিখ। পঁচিশ চার, দেখতে দেখতে এপ্রিলও শেষ হয়ে যাচ্ছে। ওকে, 25 তারিখ, এটা হচ্ছে সেকশন বি। সেকশন বি, হ্যাঁ। তো তোমাদের পাঠটা হচ্ছে